প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমার আজকের এই ক্লাস ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। এই ক্লাসটা আমার যথাসময়ে আমি নিতে পারিনি, কারণ বৈদ্যুতিক সমস্যার কারণে বিদ্যুৎ ছিল না বিদায় আমার ক্লাসটা নিতে একটু দেরি হয়েছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই ক্লাসটা দেরিতে বা সময় মতো শুরু করতে পারি না বিদায় আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান চতুর্দশ অধ্যায় পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, এই অধ্যায় থেকে আমি একটা ক্লাস নিয়েছিলাম আর সামান্য একটু বাকি ছিল। তো আমি আজকে সেই অংশটুকু এবং কিছু প্রশ্নের মাধ্যমে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। তো এই যে পরিবেশের ভারসাম্য আমাদের জীবন, এখানে মূলত পরিবেশ কি, পরিবেশের উপাদান কয় ধরনের, আর উপাদানগুলো জীব আর জড়, কোনগুলো অজৈব বা কোনগুলো অজৈব বা ভৌত, এবং কোন উপাদানগুলো হচ্ছে সজীব, সেই উপাদানগুলো সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে এখানে যে অংশটুকু বাকি আছে সেটা হচ্ছে পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা এবং পরিবেশের ভারসাম্য। আমরা পরিবেশের বিভিন্ন উপাদান সংরক্ষণের কৌশল, এই অংশটুকু আমাদের বাকি ছিল। তবে আমি এটা চেষ্টা করব প্রশ্নের মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য। যেমন এখানে আছে কিভাবে পরিবেশ সংরক্ষণ করবে, এটা একটা প্রশ্ন, এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকা প্রয়োজন কেন, এই দুটা প্রশ্ন করলে আমাদের ওই অংশের উত্তরটুকু চলে আসবে, কেমন? এখন এই যে পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক, এটা পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্কটা বলতে কি বোঝায়? যেমন পরিবেশের উপাদানের মধ্যে হচ্ছে জীব আর জড় বস্তু। এখানে জীবের মধ্যে হচ্ছে উদ্ভিদ, প্রাণী, এদের মধ্যে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে একটা আন্তঃসম্পর্ক, আবার জীব বস্তুর জড় বস্তুর সাথে একটা আন্তঃসম্পর্ক রয়েছে। যেমন প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে থাকে, এবং উদ্ভিদও কিন্তু তার প্রয়োজনে প্রাণীর উপর নির্ভর করতে হয়, এবং উদ্ভিদ প্রাণী উভয়ের কিন্তু আবার জড় বস্তুর উপর নির্ভরশীল হতে হয়। এই যে নির্ভরশীলতা, এটাই বলা হয়েছে যে এই নির্ভরশীলতার মাধ্যমেই তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক হয়ে থাকে, কেমন? তো প্রিয় শিক্ষার্থী, আমি প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। তো প্রশ্নের মাধ্যমে একটু আলোচনা করতে চাই, যেহেতু এটা অনেক সহজ একটা অধ্যায়। তো গত ক্লাসে কিন্তু আমি খুব বেশি স্টুডেন্ট পাইনি, পরীক্ষা ছিল, সেই জন্য হয়তো হতেও পারে। তো যাই হোক, সেজন্য আমি একটা সহজ অধ্যায় সিলেক্ট করেছিলাম, যে হয়তো বা তোমরা পরীক্ষা নিয়ে অনেকটা ব্যস্ত, পরে ক্লাসটা দেখতে পারবে, সেজন্যই। তো যাই হোক, এই প্রশ্নগুলো যদি আমরা ফলো করি তাহলে অধ্যায়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, কেমন? তো প্রথম প্রশ্নটা কি আমরা একটু দেখে নিই। জীব তার পরিবেশের চারপাশের উপর নির্ভরশীল কেন? এখানে এটাকে আচ্ছা, জীব তার চারপাশের পরিবেশের উপর নির্ভরশীল কেন? এখন এই প্রশ্নটার উত্তর যদি আমরা বলতে যাই, তাহলে বলতে গেলে আমাদের চারপাশে, অর্থাৎ আমরা সকল প্রকার জীব, সেটা কোনো না কোনোভাবে আমরা এককভাবে বেঁচে থাকতে পারি না, কেমন? আর এই আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু অন্যের সাহায্য প্রয়োজন হয়ে থাকে, কারণ আমরা এককভাবে বেঁচে থাকতে পারি না। আর কি হবে যে আমরা অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকি। আর সাহায্যগুলো কী ধরনের হতে পারে? সেগুলো হচ্ছে খাদ্য গ্রহণ, তারপর শ্বাস প্রশ্বাস, এবং বলা যায় সর্বোপরি জীবন ধারণের জন্যই কিন্তু জীব তার চারপাশের পরিবেশের উপর নির্ভরশীল হয়ে থাকে। সেই জন্যই আমরা বলতে পারি জীব তার চারপাশের পরিবেশের উপর নির্ভরশীল, কেমন? এরপরে হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে অনুধাবনমূলক, তো তাই বেশি বড় করা যাবে না, ঠিক আছে? এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবী থেকে ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেছে?
এই প্রশ্নের উত্তরটা আমি যদিও প্রথম ক্লাসে বলেছি, তারপরেও আবার একটু বলতে চাই যে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে যে অনেক বিজ্ঞানীদের ধারণা যে ডাইনোসর যখন পৃথিবীতে ছিল তখন পৃথিবী অনেক গরম ছিল, কিন্তু হঠাৎ করে পৃথিবী ঠান্ডা হয়ে যাওয়ার কারণে তারা সবাই মারা যায়। তবে আবার কেউ কেউ বলে খাদ্যের অভাব, প্রতিকূল পরিবেশ, এই যে গরম থেকে ঠান্ডা হওয়া, এই প্রতিকূল পরিবেশ, তারপরে হচ্ছে কি বলে যে হিংস্র প্রাণীর কবল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, সেই জন্যই ডাইনোসর ডাইনোসরের সবগুলো মারা যায়, আর এভাবেই ডাইনোসরের বিলুপ্তি হয়ে থাকে। কেমন? এখন 3 নাম্বার প্রশ্ন, অঞ্চল ভেদে উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য দেখা যায় কেন? অঞ্চল ভেদে উদ্ভিদ আর প্রাণীর বৈচিত্র্য দেখা যায় কারণ অঞ্চল ভেদে এদের পরিবেশের ভিন্নতাটাই ভিন্ন রকম থাকে। যেমন ভিন্ন ভিন্ন অঞ্চলের জলবায়ু, মাটি, পানি এগুলো হচ্ছে একরকম থাকে না। ভিন্ন ভিন্ন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনটাও ভিন্ন রকম থাকে, আর এ সকল জড় উপাদানের বিভিন্নতার কারণেই অঞ্চল ভেদে উদ্ভিদ আর প্রাণীর বৈচিত্র্যতা দেখা যায়। যেমন বন জঙ্গল, সমুদ্র, পাহাড়, মরুভূমি এগুলোর ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা প্রাণী দেখা যায়। বিশেষ করে যেমন মরুভূমিতে যে উট থাকে, সেই উট কিন্তু আবার শীত প্রধান দেশে থাকতে পারে না, কারণ মরুভূমির প্রাণীতে উট থেকে অভ্যস্ত, সেজন্য তারা শীত প্রধান দেশে থেকে বেঁচে থাকতে পারবে না, বা তার জন্য প্রতিকূল পরিবেশ হয়ে দাঁড়াবে। আবার দেখা গেছে যে মেরু অঞ্চল অর্থাৎ বরফ অঞ্চলে এক ধরনের প্রাণী থাকে যেটার নাম হচ্ছে শ্বেত ভাল্লুক অর্থাৎ সাদা রঙের ভাল্লুক। এরা কিন্তু বরফের মধ্যে থাকে, জীবন ধারণ করে থাকে, কিন্তু এরা আবার মরুভূমিতে গেলে টিকে থাকতে পারবে না। কারণ কি, ওই ভাল্লুকের যে চর্ম বা চামড়া, এই চামড়ার নিচে কিন্তু চর্বির স্তর থাকে, আর সেই চর্বির স্তরের কারণে তাদের দেহটা অনেক গরম থাকে, সেই জন্য তারা ঠান্ডা পরিবেশে থেকে অভ্যস্ত। আর সেই শ্বেত ভাল্লুক যদি মরুভূমিতে নেওয়া হয়, তারা সেই গরমে দেখা যাবে যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। তাই এই বলা যায়, এই যে পরিবেশের ভিন্নতা, এই ভিন্নতার কারণেই কিন্তু অঞ্চল ভেদে উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে 4 নাম্বার, কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল? তো এই যে প্রশ্ন, এটা আমি গত ক্লাসে যতটুকু আলোচনা করেছিলাম তার মধ্যে কিন্তু উত্তরটা রয়ে গেছে। তারপরেও আমি আজকে একটু চেষ্টা করব সহজভাবে বলার জন্য। যেমন উদ্ভিদ আর প্রাণী এরা হচ্ছে পরস্পরের উপর নির্ভরশীল। কী কারণে? উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণের মাধ্যমে, সেই খাদ্য প্রস্তুতের সময় অক্সিজেন ত্যাগ করে, অর্থাৎ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে, আর প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই ত্যাগকৃত কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কী করে? ওই যে খাদ্য যে তৈরি করে সেই সময় এই কার্বন ডাই অক্সাইড আর পানি মিলেই কিন্তু সূর্যের আলো, ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে। আর এইভাবেই এই যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, এটার যে আদান প্রদান, এটার কারণেই মূলত উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল। এছাড়াও আরও আছে, যেমন উদ্ভিদকে প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, তারপরে প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র বা আরও বিভিন্নভাবেই কিন্তু উদ্ভিদ প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল হয়ে থাকে। এরপরের প্রশ্ন, কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম বলা হয় কেন? কয়লা আর পেট্রোলিয়াম এগুলো কিন্তু খনিজ সম্পদ, এগুলো মাটি তো
সম্পদ এগুলো কিভাবে হয়ে থাকে? বড় বড় গাছ যখন দীর্ঘ সময় ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে, সেগুলোই কিন্তু পরবর্তীতে এই কয়লা, তেল, পেট্রোলিয়াম অর্থাৎ প্রাকৃতিক গ্যাস এগুলোতে পরিণত হয়ে থাকে। কেমন? আর এগুলো এই যে কয়লা, পেট্রোলিয়াম এগুলো তো বড় বড় গাছপালা থেকে হয়। তো গাছপালা তো ছিল জীব, সেই জীব অংশ থেকে যেহেতু কয়লা, পেট্রোলিয়াম হয়ে থাকে, সেই জন্যই কয়লা, পেট্রোলিয়ামকে জীবাশ্ম বলা হয়। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে আরশেদ আলম সালাম জানিয়েছে, মাহির আরশাদ সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। কেমন? তারপরে হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় থাকা প্রয়োজন কেন? তো প্রিয় শিক্ষার্থী, পরিবেশের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন কারণ পরিবেশে কোনো জীব একা বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করতে হয়। তো এইসব উপাদান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তবে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। সেজন্যই আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখব। কেমন? আর দেখা গেছে যে আমরা যদি কোনো কারণে পরিবেশটাকে নষ্ট করে ফেলি, সেক্ষেত্রে আমরাই ক্ষতির সম্মুখীন হব। তাই আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি, সঠিকভাবে সুস্থ সবল জীবনযাপন করতে পারি, তার জন্যই বলা যায় পরিবেশের ভারসাম্য বজায় থাকা প্রয়োজন। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে যে কিভাবে পরিবেশ সংরক্ষণ করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাস 5-এও কিন্তু এই ধরনের একটা প্রশ্ন পড়ে আসছো যে কিভাবে পরিবেশ সংরক্ষণ করবে। এটা তোমাদের বইতেও অনেক সুন্দর করে দেওয়া আছে। তারপরেও এটা তোমরা চেষ্টা করবা পয়েন্টের মাধ্যমে লেখার জন্য। সেটা আমি একটু বলছি যে এখানে লেখার জন্য আমরা পরিবেশ কিভাবে সংরক্ষণ করব, তার জন্য হচ্ছে যে এখানে পরিবেশকে আমাদের দূষণমুক্ত রাখতে হবে, এটা 1 নাম্বার পয়েন্ট। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তারপরে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন মাটি, পানি, বায়ু এগুলোর দূষণ রোধ করতে হবে। বন জঙ্গল, পশু পাখির নিধন এগুলো বন্ধ করতে হবে এবং বেশি করে গাছপালা লাগাতে হবে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার এমনভাবে করতে হবে যেন জীব এবং সম্পদের ভারসাম্য রক্ষা হয়। এখানে আরও একটা জিনিস আছে যে আমরা কি বলা হয় যে রিসাইকেল, অর্থাৎ পুনরায় সম্পদের পুনঃব্যবহার করতে হবে। তাহলে আমরা পরিবেশকে এইসব উপায়ে আমরা পরিবেশকে সংরক্ষণ করতে পারবো। কেমন? এখন এরপরে প্রশ্ন হচ্ছে যে সালোক সংশ্লেষণ কি? এটা তোমরা কোন অধ্যায়ে পড়েছ? সম্ভবত সালোক সংশ্লেষণের একটা অধ্যায়ই আছে, যে 5ম অধ্যায় মনে হয়। তো যাই হোক, 5ম অধ্যায়ের মধ্যে তোমাদের সালোক সংশ্লেষণটা, হ্যাঁ 5ম অধ্যায়ে সালোক সংশ্লেষণ সম্পূর্ণ ডিটেলসভাবে পড়ানো হয়েছে। তারপরেও আমি একটু মনে করিয়ে দেওয়ার জন্য পুনরায় বলছি যে উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণ করে, বায়ু থেকে পাতার সাহায্যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এই পানি এবং কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে থাকে। এখন উদ্ভিদ যে প্রক্রিয়ায় এই শর্করা জাতীয় খাদ্য তৈরি করে থাকে সেই প্রক্রিয়াকেই বলা হয় সালোক সংশ্লেষণ। ঠিক আছে? তারপরে প্রশ্নটা দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, 9 নাম্বার প্রশ্ন হচ্ছে পরাগায়ন।
প্রিয় শিক্ষার্থী, পরাগায়নটা তোমরা সম্পূর্ণ নতুন জেনে থাকবে। তো পরাগায়নটা আমি একটু বলে দিচ্ছি যে এখানে নিচের অংশটা দেখা যাচ্ছে কিনা। ধরো এখানে হচ্ছে একটা ছোট্ট করে একটা ফুল আঁকার চেষ্টা করি। হয়তো দেখা গেছে যে একটা জবা ফুল, তো এখানে এরকম হয়ে থাকে। জবা ফুলটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো, তাই তো? আচ্ছা, কোনো রকম একটা ফুল আঁকলাম। এখন এখানে আমি পরাগায়নের সংজ্ঞাটা বলবো। তাহলে এখানে হচ্ছে এই যে মাথাটা, এই মাথাটা হচ্ছে পরাগধানী। এই মাথার নাম কি? পরাগধানী। আর এই যে মাথাগুলো, এগুলো হচ্ছে এখানে সরি, এটা পরাগধানী না, এটা হচ্ছে গর্ভমুণ্ড। মুণ্ড মানে মাথা, আর এটা হচ্ছে পরাগধানী। কেমন? এখন এই অংশ থেকে পরাগরেণু এই অংশে যাবে। এই অংশ থেকে এই অংশে যাওয়ার প্রক্রিয়াই হচ্ছে পরাগায়ন। আমি একটু সহজে ভেঙে বলবো। তো এটা হচ্ছে পরাগধানী। পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে যাওয়ার প্রক্রিয়াই হচ্ছে পরাগায়ন। প্রিয় শিক্ষার্থী, আমি সংজ্ঞাটা একদম ফ্রেশ করে বলছি। পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলা হয়ে থাকে। ঠিক আছে? আরও একবার বলছি, কারণ যেহেতু তোমরা পরাগায়নটা সম্পূর্ণ নতুনই জানছো, মনে হয় ক্লাস 5-এ ছিল না। তো যাই হোক, একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াকেই পরাগায়ন বলে। কেমন? এই সংজ্ঞাটা দিলেই অনেক এনাফ। এরপরে হচ্ছে ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে খাদ্য তৈরি করে। ক্লোরোফিল হচ্ছে সবুজ কণিকা, যার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে। এরপরে হচ্ছে আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, এখানে এই অধ্যায় তো এই পর্যন্তই। তো চেষ্টা করবা ভালোভাবে পড়াশোনা করার জন্য। আমি আরেকটু বলে দিচ্ছি, যেহেতু আমি এখানে আবার আরেকটা প্রশ্ন আছে যে তোমাদের বইতে সৃজনশীলতে, যে জীবের বিলুপ্তি বলতে কি বোঝায়। তো প্রশ্নটা কি লেখা হয়েছে? হয়নি। যেহেতু বইতে আছে সেজন্য হয়তো বা লেখা হয়নি। জীবের বিলুপ্তি। তো প্রিয় শিক্ষার্থী, জীব যখন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে না, ধীরে ধীরে এদের সংখ্যা নিঃশেষ হয়ে যায়, তাকেই জীবের বিলুপ্তি বলা হয়। অর্থাৎ যে ধীরে ধীরে জীবের যে সংখ্যা নিঃশেষ হয়ে যায়, এই নিঃশেষ হয়ে যাওয়াটাকেই বলা হয় জীবের
বিলুপ্তি। আর পরিবেশের এটা কখন হয়ে থাকে, এটা হচ্ছে পরিবেশের ভারসাম্য যদি নষ্ট হয় তখন এই ধরনের পরিস্থিতি হয়ে থাকে। যেমন প্রতিকূল পরিবেশে নিজেদের খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে গেলে জীবের বিলুপ্তি ঘটতে পারে। যেমন ডাইনোসরের কথা বলা হয়েছে যে ডাইনোসর প্রতিকূল পরিবেশে টিকতে পারে না, বিধায় তাদের সংখ্যাগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আর হচ্ছে জড় পরিবেশ, তোমাদের অধ্যায়ের মধ্যে 2টা সৃজনশীল আছে। এখানে দেওয়া আছে যে পরিবেশ দূষণ বলতে কি বোঝায়, জড় পরিবেশ, জীবের বিলুপ্তি। আচ্ছা, এগুলো তো বলা হয়ে গেছে। তারপর আমি তোমরা এইগুলো আমার বোর্ডের যে প্রশ্নগুলো লেখা আছে এগুলো পড়লেই তোমাদের এই অধ্যায় সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা চলে আসবে। তো এখানে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে জীব তার চারপাশের পরিবেশের উপর নির্ভরশীল কেন? কারণ জীব একা কখনোই একা বেঁচে থাকতে পারে না, তার অন্যের বা অন্যের সাহায্যের প্রয়োজন। সেই জন্যই প্রত্যেকটা জীব বেঁচে থাকার জন্যই পরিবেশের চারপাশ থেকে সে সাহায্য গ্রহণ করে থাকে এবং সাহায্য করে থাকে। সেই জন্যই বলা যায় যে জীব তার চারপাশের পরিবেশের উপর নির্ভরশীল। আর পৃথিবী থেকে ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেছে এটা বলা হয়েছে। অঞ্চলভেদে উদ্ভিদ প্রাণীর বৈচিত্র্য দেখা যায়, কারণ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম জলবায়ু থাকে, বিভিন্ন পরিবেশ থাকে। সেই পরিবেশ অনুযায়ী সেই অঞ্চলের জীব বসবাস করে থাকে, আর সেই জন্যই জীবদের মধ্যে এক ধরনের বৈচিত্র্য দেখা যায়। এই জন্যই বলা হয়েছে যে অঞ্চলভেদে উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য দেখা যায়। উদ্ভিদ প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল, এটাও বলা হয়েছে। কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম বলা হয় কেন? আমি এটা আরেকবার বলছি যে ও পেট্রোলিয়াম এগুলো হচ্ছে বহু বছর ধরে বড় বড় গাছপালা যখন মাটির নিচে চাপা পড়ে থাকে, বহু বছর হয়ে যায়, সেগুলো থেকেই মূলত সেগুলো জমা পড়ে থেকে সেখানকার উদ্ভিদের মধ্যে যে খনিজ পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলো থেকেই কয়লা আর পেট্রোলিয়াম হয়ে থাকে এবং প্রাকৃতিক গ্যাস এগুলো সৃষ্টি হয়ে থাকে। আর যেহেতু জীব থেকে এই কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে, সেই জন্য এদেরকে জীবাশ্ম বলা হয়। এছাড়াও জীবাশ্মটা কি, এখানে একটা প্রশ্ন যে কয়লা পেট্রোলিয়ামকে জীবাশ্ম বলা হয়, তো জীবাশ্ম জিনিসটা কি, এটাও তো একটা জীবাশ্ম হচ্ছে মানে রিয়েল যে জীবাশ্ম সেটা হচ্ছে যে কোনো একটা বেঁচে আছে কিন্তু তার যে সমগোত্রীয় উদ্ভিদ সেগুলো পৃথিবীতে একটাও নেই, সবই বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই যে উদ্ভিদগুলো বিলুপ্ত হয়ে গেছে সাপেক্ষে যে উদ্ভিদটা জীবিত আছে সেটাকেও জীবাশ্ম বলা হয়ে থাকে। কেমন? জীবাশ্ম হচ্ছে এমন এক ধরনের উদ্ভিদ যা পৃথিবীতে এখনও বিরাজমান, কিন্তু তার সমগোত্রীয় শ্রেণীর সকল জীবের বিলুপ্ত ঘটেছে বা সকল প্রজাতির উদ্ভিদের বিলুপ্ত ঘটেছে, তাকেই বলা হয় জীবাশ্ম। পারা যাবে এখন? তো প্রিয় শিক্ষার্থী, তারপরে হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় থাকা প্রয়োজন। পরিবেশের ভারসাম্য যদি বজায় না রাখা হয় সেক্ষেত্রে আমরাই হুমকির সম্মুখীন হব, বিশেষ করে প্রাণীকুল। যেমন এখানে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিবেশ দূষণ মুক্ত রাখতে হবে এবং গাছপালা বনায়ন এগুলো সঠিক পরিমাণে থাকতে হবে। সেগুলো যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। সেক্ষেত্রে উদ্ভিদকুল যেমন ক্ষতিগ্রস্ত হবে, প্রাণীকুলও ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য দেখা গেছে আমাদের সঠিকভাবে বা সুস্থভাবে বেঁচে থাকার জন্যই কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় থাকা প্রয়োজন, না হলে প্রাণীকুলই সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন হবে। সংরক্ষণ করার জন্য 5টা-6টা পয়েন্ট আছে, সেগুলো সুন্দর করে লিখে দিবে, সেগুলো ভালোভাবে শিখবে।
তাহলে পারবে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের বিলুপ্তি থেকে রক্ষা করতে হলে পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে। সবার প্রথমে কিন্তু পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে, সেই সাথে পরিবেশকে কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে পরিবেশের বিভিন্ন উপাদান এগুলোর দূষণ রোধ করতে হবে, যেমন মাটি, পানি, বায়ু, তারপরে হচ্ছে এগুলো আমাদেরকে দূষণ রোধ করতে হবে। এরপরে আছে যে বন জঙ্গল, পশু পাখি, এগুলো অনেকে আছে নিধন করে ফেলে, কিন্তু এগুলো নিধন থেকে রক্ষা করতে হবে, নিধন করা যাবে না। এবং পাশাপাশি বেশি পরিমাণে বনায়ন এবং গাছপালা লাগাতে হবে। তারপরে হচ্ছে যে প্রাকৃতিক সম্পদের ব্যবহার এমনই করতে হবে যেন জীব এবং সম্পদের ভারসাম্য রক্ষা হয়। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, এই সাবিত সাবিত তো প্রিয় শিক্ষার্থী, সালোক সংশ্লেষণ বলা হয়েছে, তারপরে পরাগায়ন বলা হয়েছে। এই অধ্যায়ে মোটামুটি এই পর্যন্তই ছিল। তো তোমরা সবাই বাসায় আরেকটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। অনেক সহজ একটা অধ্যায়, সবাই একটু চেষ্টা করলেই নিজেরাই পারবে। তো এই ছিল আমার আজকের ক্লাস। সবাই ভালোভাবে পড়াশোনা করবে, আব্বু আম্মুর কথা শুনবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। যেহেতু মহামারীটা দিন দিন একটু বাড়তেছে, সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। অযথা ঘরের বাইরে আমরা যাব না, আব্বু আম্মুর কথা মেনে চলবো, আর বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং বাসায় বসে পড়াশোনা করব। কেমন? সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।